রাতের নিস্তব্ধতায় যখন গ্রামের কুকুররাও যেন নিজেদের আওয়াজ হারিয়ে ফেলে, তখনই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা, যাকে মানুষ বলে মৃত্যুর ছায়া। নিশিতপুর গ্রামটা দেখতে একেবারেই সাধারণ, কিন্তু এই গ্রামের মাটির তলায় চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যাকে সবাই চেনে ছায়া মোড় নামে। লোককথা আছে লোভের মোড় সবসময় শ্মশানের ছাই মারিয়ে যায়, আর আজ রাতে সেই ছাই থেকেই জন্ম নিতে চলেছে এক নতুন গল্প। ও মদন, একটুখানি দাঁড়া বাবা, সূর্য ডুবে গেছে, ওদিকে আর যাস না। যেখানে বট গাছের ছায়া মাটিকেও কালো করে তোলে। আরে কাকা, আপনিও না সেই পুরনো কথাগুলো আঁকড়ে পড়ে আছেন। আমরা যাচ্ছি চৌধুরী মালিকের বাড়িতে, উনি কাজের জন্য ডেকেছেন। হ্যাঁ কাকা, আর শুনেছি এবার নাকি চৌধুরী মালিক মোটা টাকা দেবেন, তবে একটু ভয়ও লাগছে। টাকা তো মাটি কেষ্ট, কিন্তু প্রাণ অমূল্য। মনে রাখিস, ওই অনাবাদি জমির মাটি বহু বছর ধরে রক্তের স্বাদ পায়নি। ওই মাটি খুব শুকনো। চৌধুরী মালিকের লোক তোদের এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আপনি বিশ্রাম নিন কাকা, আমরা তরুণ, এইসব ছায়ায় ভয় পাই না। চল কেষ্ট, দেরি হয়ে যাচ্ছে। এসো মদন, এসো কেষ্ট। আমি তো তোমাদেরই দুজনেরই অপেক্ষা করছিলাম। কাজটা খুব বড়, আর লাভটা তার থেকেও বড়। বলুন মালিক, কাজটা কি? শুনেছি ওই অনাবাদি জমির আইল বাঁধতে হবে। ঠিক শুনেছিস, কিন্তু লোকজন ভয় পায়, আর আমি জানি তোরা দুজন সাহসী। আজ রাতে শুধু ওই জমির চারিদিকে খুঁটি পুঁতে মোটা দড়ি বেঁধে দিতে হবে, যাতে কাল সকালেই আমি ওই জমির দখল নিতে পারি। কিন্তু মালিক, রাতে কেন? আর ওই জমিতেই বা কেন, যেখানে দিনের বেলায়ও কেউ যেতে সাহস পায় না? কারণ দিনে গেলে গ্রামের প্রধান মাঝি বাধা দেবে, কিন্তু আজ রাতেই যদি কাজটা হয়ে যায়, তাহলে তোদের এত টাকা দেব যে তোদের গরিবই এক রাতেই ধোয়ার মতো উড়ে যাবে। বলো, রাজি? আমরা রাজি মালিক, আমরা আজ রাতেই আইল বেঁধে দেব। মদন তার কোদাল প্রস্তুত করছিল, তার স্ত্রী সরলা পাশে দাঁড়িয়ে আছে। মদন, যেও না। আজ দুপুরেই শুনেছি ওই শুকনো বটগাছের মাঠ থেকে কারো কান্নার আওয়াজ আসছিল। আমার খুব চিন্তা হচ্ছে। আরে পাগলি, এসব কথায় কান দিস না, সবই ভ্রম। আজ যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে শহর থেকে তোকে সেই গয়নাগুলো এনে দেব যেগুলো সেদিন দেখে এসেছিলি। আমার গয়না চাই না, আমি চাই তুমি সুস্থ আর নিরাপদে ফিরে আসো। ওই মাঠের মাটি শুকিয়ে কালো হয়ে গেছে, সবাই বলে সেখানে নাকি কারো আত্মা ঘুরে বেড়ায়। চুপ কর সরলা, আমি কোনো বাচ্চা নই। বাইরে কেষ্ট দাঁড়িয়ে আছে, আমাকে যেতেই হবে। আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিও। হাতে লাল লণ্ঠন আর কোদাল নিয়ে দুই বন্ধু গ্রামের সীমানা পেরিয়ে চলল। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা মনে হচ্ছিল, যেন বরফের চাদর জড়িয়ে গেছে চারপাশে। নীরবতা এত গভীর ছিল যে নিজেদের পায়ের শব্দই তাদের কাছে তৃতীয় কোনো মানুষের উপস্থিতির মতো লাগছিল। মদন ভাই, আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। পেছনে শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ শুনলাম। কেউ নেই কেষ্ট, এসব শুধু বাতাসের খেলা। তুই এত ভীতু কবে থেকে হলি? দেখ, সামনে ওই শুকনো বটগাছটা, ওখানেই পৌঁছাতে হবে। কিন্তু মদন, লন্ডনের আগুনটা হঠাৎ নীল নীল হয়ে যাচ্ছে কেন? দেখ, কাঁপছে।
আরে হয়তো তেল শেষ হয়ে যাচ্ছে। বাজে কথা বলিস না তো, চল কাজ শুরু করি। আমি এখান থেকেই গর্ত খুঁড়তে শুরু করি। ভোর হওয়ার আগেই পুরো এই মেয়েরটা বাঁচতে হবে। হঠাৎ একটা জোরালো ফিসফিসানি শোনা গেল। এই মাটি খোঁড়ো না। মদন, তুই শুনলি? কেউ কিছু বলল। কে কে ওখানে কে ওখানে লুকিয়ে আছে? হঠাৎ আবার গভীর নীরবতা নেমে এলো, শুধু বাতাসের শো শো শব্দ। দেখ, কেউ নেই, তুই শুধু ভয় পাচ্ছিস। কাজে মন দে। মদন ছিল নির্ভীক, কিন্তু সেই মাটি থেকে উঠে আসা ঠান্ডা গন্ধ তার রক্ত জমিয়ে দিচ্ছিল। ঠিক তখনই বট গাছের পাশে একটি ছায়া দেখা গেল। ছায়াটা একেবারে স্থির দাঁড়িয়েছিল আর শুধু তাদের দিকেই তাকিয়েছিল। দেখছিস মদন, দেখ, ওই গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। ওর কোনো মুখ নেই, ও শুধু একটা ছায়া। কে আছে ওখানে? সামনে আয়। চৌধুরী মালিকের লোক নাকি? ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে আর তার জায়গায় ভেসে ওঠে এক ভয়ঙ্কর হাসি। এখনই তো খেলা শুরু হয়েছিল। নিশিতপুরের এই রাত এখনো অনেক কিছু কেড়ে নেওয়ার ছিল। মদন আর কেষ্ট কি এই মেয়ের বাঁধতে পারবে, নাকি সেই ছায়া তাদের চিরদিনের জন্য এই মাটির নিচে পুঁতে দেবে? নিশিতপুর গ্রামের সীমানায় অবস্থিত সেই অনাবাদী জমিটা এখন শ্মশানের মতো লাগছিল। মদন আর কেষ্ট মেয়ের বাঁধার কাজ শুরু করেছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা যতবার কোদাল দিয়ে মাটিতে কোপ মারছিল, ততবারই যেন কোনো ঘুমিয়ে থাকা অশুভ শক্তিকে জাগিয়ে তুলছিল। হাওয়ায় এখন শুধু মাটির গন্ধ নেই, বরং কোনো পুরনো পচা জিনিসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লন্ডনটা একটু ভালো করে ধর, কিছুই দেখতে পাচ্ছি না। এই মাটি এত শক্ত হয়ে গেছে কেন? মনে হচ্ছে যেন পাথরের উপর কোপ মারছি। মদন ভাই, চলো ফিরে যাই। আমার মনটা ভালো লাগছে না। দেখো, ওই শুকনো বটগাছটার ডালগুলো কেমন নড়ছে, যেন কেউ হাত বাড়িয়ে আমাদের ডাকছে। চুপ কর ভিতু, অর্ধেক কাজ বাকি। একবার এই মেয়ের বাধা হয়ে গেলে চৌধুরী মালিকের দেওয়া টাকায় তোর ভাগ্য বদলে যাবে। তুই কি তোর স্ত্রী পদ্মার জন্য নতুন বাড়ি বানাতে চাস না? বাড়ি তো বানাতে চাই মদন, কিন্তু প্রাণ থাকলে তবেই তো। দেখ, ওই দেখ, গাছের গোড়ায় কেউ বসে আছে। কেষ্ট লন্ডনটা সেই দিকে ঘোরায়। সেখানে একটা ছায়া দেখা যায়, একদম স্থির। এই কে আছে ওখানে? চৌধুরী মালিক পাঠিয়েছে নাকি? হঠাৎ করে সেই ছায়াটা উধাও হয়ে যায়। শুধু একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা আসে, যেটা লন্ডনের শিখাকে প্রায় নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। গ্রামে কেষ্টর স্ত্রী পদ্মা আর মদনের স্ত্রী সরলা খুব চিন্তায় একসাথে দাঁড়িয়ে আছে। সরলা দিদি, আমার মনে খুব অস্থিরতা হচ্ছে। কেষ্ট অন্ধকারকে খুব ভয় পায়, তবুও সে সেই অভিশপ্ত খেতে চলে গেছে। তুমি ওদের আটকালে না কেন? মদন কারো কথা শোনে না। এই গরিব দরিদ্র দূর করার নেশাই তার মাথায় চেপে বসেছে। কিন্তু আজ সন্ধ্যায় যখন ওরা বেরোচ্ছিল, তখন ঘরের চৌকাঠে একটা কালো কুকুর কাঁদছিল। এটা মোটেই ভালো লক্ষণ নয়। আমি শুনেছি সেই খেতে নাকি চৌধুরী শেঠের বাপ দাদারা কাউকে জীবন্ত কবর দিয়েছিল। তারপর থেকেই ওই জমির মাটি বন্ধ। যেই লোক রাতে সেখানে থাকে সে পাগল হয়ে যায়। হে ভগবান, আমার স্মৃতির সিঁদুর রক্ষা করো। চল পদ্মা, এই ঋষিজির বাড়ি যাই, হয়তো তিনি কিছু সাহায্য করতে পারবেন।
ওদিকে খেতে দাঁড়িয়েছিল মদন আর কেষ্ট। হঠাৎই মাটির ভেতর থেকে লাল রঙের এক অদ্ভুত তরল ধীরে ধীরে বেরোতে লাগলো। মদন ভাই, এটা কি? মাটি থেকে রক্ত বেরোচ্ছে। চল এখান থেকে পালাই। এটা রক্ত হতে পারে না, হয়তো পুরনো কোনো পাইপ বা মাটির স্বাভাবিক রং। শান্ত থাক। মদন যখন সেই তরলটা ছুটে ঝুঁকল, ঠিক তখনই মাটির নিচ থেকে কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা গেল। আমার অংশ, আমার জমি, আমাকে ফিরিয়ে দাও। এই কথাকে বলল কেষ্ট, তুই শুনেছিস? আমি তো বলেছিলাম মদন, এই মাঠ আমাদের সঙ্গে কথা বলছে। এটা কোনো আইল নয়, এটা মৃত্যুর ফাঁস। চৌধুরী মালিক নিজের ঘরে একা পায়চারি করছিল। তাকে খুব অস্থির লাগছিল। আজ রাতেই যদি আইলটা বাঁধা হয়ে যায়, তাহলে সেই পুরনো রহস্য চিরদিনের মতো চাপা পড়ে যাবে। ওই পুঁতে রাখা দেহটার হাড়গোড় এতদিন মাটিতে মিশে যাওয়ার কথা। আর মাত্র এক রাত, শুধু এক রাত, যদি পাহারাদাররা চুপ থাকে। তখনই হঠাৎ ঘরের ভেতর নড়াচড়ার শব্দ। কে আছে? কে আছে ওখানে? ওদিকে মদন আর কেষ্ট পালানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের পা যেন মাটিতে গেঁথে গেছে। মদন, আমার পা কেউ নিচ থেকে টানছে, বাঁচাও। জোর লাগা কেষ্ট, এটা কি হচ্ছে? মাটি হঠাৎ কাদায় পরিণত হলো কেন? অন্ধকারে এত ঘন ছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। মদন অনুভব করলো ঠান্ডা আর ধারালো কিছু তার গলায় ছুঁয়ে আছে। যে ছায়াটা এতক্ষণ শুধু একটা ছায়া ছিল, এখন সে তাদের সামনে দাঁড়িয়ে। যেই হও, সামনে এসো। আমাদের থেকে কি চাও? বহু বছর আগে এই আইলেই আমার গলা কাটা হয়েছিল। আজ এই আইলেই তোমাদের কবর হবে। লন্ডনের আলোতে তারা দেখলো মাটি চিরে বেরিয়ে আসছে কঙ্কালের হাত। দৌড়াও কেষ্ট, থামিস না। গ্রামের দিকে দৌড়াও। দুজনে প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু পেছন থেকে ভারী পায়ের শব্দ, যেন কোনো বিশাল জন্তু তাদের তাড়া করছে। ও আমার পেছনেই আসছে মদন, ও আমাকে ধরে ফেলবে। হাল ছাড়িস না। আর একটু দূর গ্রামের সীমানা দেখা যাচ্ছে। মদন আর কেষ্ট গ্রামের সীমানা পর্যন্ত তো পৌঁছে গেছে, কিন্তু তারা কি সত্যি বেঁচে ফিরেছে, নাকি ওই ছায়াটা তাদের উপর কোনো চিহ্ন রেখে গেছে? আর কি সেই রক্তাক্ত রহস্য যা চৌধুরী মালিক লুকিয়ে রাখতে চাইছে? নিষেধপুরের এই রাত এখনো শেষ হয়নি। মদন আর কেষ্ট হাঁপাতে হাঁপাতে গ্রামের পুরনো কুয়োর পাশে থেমে যায়। মদন ভাই, আমি তো মরেই যাচ্ছিলাম। ও আমার পা ধরে ফেলেছিল। ওটা মানুষের হাত ছিল না, মাটিতে পুঁতে রাখা দেহর হাত ছিল। শান্ত হও কেষ্ট। আমরা গ্রামের সীমানার ভেতরে চলে এসেছি। ওখানে যাই ছিল সীমানা পেরোতে পারবে না। কিন্তু ও যে বলল তার গলা নাকি এই আইলেই কাটা হয়েছিল, এর মানে কি? এখন আমাদের চৌধুরী মালিকের কাছে নয়, সোজা ঋষিজির কাছে যেতে হবে। এটা আর শুধু টাকার ব্যাপার না, এখন এটা আমাদের প্রাণের ব্যাপার। আরে মদন আর কেষ্ট, তোরা এই সময়ে আর এই অবস্থায়? তোমরা কি আবার সেই বটগাছ মাঠের দিকে গিয়েছিলে? ঋষিজি, আমাদের ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। চৌধুরী মালিকের লোভে পড়ে আমরা ওই জমিতে আইল বাঁধতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কেউ আছে। কেউ একজন, যে বহু বছর ধরে ওখানে চাপা পড়ে আছে। তাহলে শেষমেশ সে তোমাদের দর্শন দিয়েই ফেলল। আমি কতবার বলেছি
ওই মাঠের মাটিকে উস্কিও না। চৌধুরী তোমাদের বলির পাঠা বানিয়েছে। ঋষিজি, ওই ছায়াটা চৌধুরীর নাম নিচ্ছিল। ওই মাঠের সঙ্গে চৌধুরীর কি সম্পর্ক? 20 বছর আগে চৌধুরীর বাবা ওই জমি দখল করার জন্য এক গরিব মজুর ভিকুকে খুন করেছিল। ভিকু ওই জমি ছাড়তে রাজি ছিল না। এক অন্ধকার রাতে ঠিক এমনই আইল বাঁধার সময় তাকে সেখানেই তার গলা কেটে পুঁতে ফেলা হয়। সেই দিন থেকে ভিকুর আত্মা ওই জমি পাহারা দিচ্ছে। ভিকুর মৃত্যুর কোনো সাক্ষী ছিল না, শুধু ওই শুকনো বটগাছটা ছাড়া। আর আজ চৌধুরী সেই জমির উপর প্রাসাদ বানাতে চায়। সে ভাবে সময়ের সঙ্গে সঙ্গে পাপের গন্ধ মরে যায়, কিন্তু সে জানে না আত্মারা কখনো মরে না। চৌধুরী নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। হঠাৎ তার ঘরের দেয়াল থেকে পচা মাটির দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আরে এই দেয়ালগুলো কাঁপছে কেন? কোনো জবাব আসে না। হঠাৎ মেঝে ধরে বেরিয়ে আসে সেই কালো ছায়া। চৌধুরী, তুই আমার জমিতে আইল বাঁধার জন্য লোক পাঠিয়েছিলি। আজ আমি নিজেই এসেছি আমার হিসাব নিতে। না, এটা আমি করিনি। ওটা আমার বাবার কাজ ছিল। আমাকে ছেড়ে দাও। হঠাৎ এক ভয়ানক আওয়াজ শোনা গেল। সরলা, পদ্মা, তোমরা বাড়ি যাও। পদ্মা, তুমিও ওর সঙ্গে থাকো। আজ গ্রামে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে। ঋষিজি, আমাদের তাড়াতাড়ি করতে হবে। সবাই নিজেদের বাড়ির দরজা বন্ধ করে দাও। আজ রাতে পাহারাদার গ্রাম জুড়ে টল দেবে। তিনজনেই পৌঁছালো চৌধুরী মালিকের বাড়িতে। বাড়ির বড় দরজাটা খোলা। আমি ভেতরে যাব না ঋষিজি, আমার সাহস আর কাজ করছে না। ভয় পেও না কেষ্ট। আজ যদি এই রহস্যের শেষ না হয়, তাহলে পুরো গ্রামটাই শ্মশানে পরিণত হবে। ঋষিজি, আপনার কাছে সেই গঙ্গা জলটা আছে তো? হ্যাঁ মদন, কিন্তু মনে রেখো, ওই ছায়া শুধু সত্যের ক্ষুধার্ত। চৌধুরীকে তার পাপ স্বীকার করতেই হবে, তবেই ও শান্ত হবে। যেই তারা ভেতরে পা রাখলো, সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো সেই কালো ছায়াটাকে। বাড়ির হলঘর জুড়ে ঘন কুয়াশা। চৌধুরী মালিক, আপনি কোথায়? মদন ভাই, দেখো তো মেঝেতে এটা কি? এ তো সেই কালো মাটি যেটা ওই বটগাছের জমিতে ছিল। এটা বাড়ির ভিতরে এলো কিভাবে? সাবধান, এটা মাটি নয়, এটা ভিকুর ক্রোধ। নিজের জমির এক এক ফোঁটা মাটি সে এখানে এনে ফেলেছে। চৌধুরী, বাইরে বেরিয়ে এসো যদি প্রাণ বাঁচাতে চাও। সবাই সিঁড়ি বেয়ে উপরের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের ভেতরের দৃশ্য দেখে সবার শরীর শিউরে উঠল। চৌধুরী মালিক বাতাসে একটু উপরে ঝুলে আছে, যেন অদৃশ্য কোনো হাত তার গলা চেপে ধরেছে। বাঁচাও, আমাকে নামাও, এটা আমার গলা কেটে দেবে। বাঁচাও। একে ছেড়ে দাও, যেই হও সামনে এসো। মদন, তুই আমার কবরের ওপর খুঁটি পুঁতেছিলি। তুই আমার ঘর ধ্বংস করতে চেয়েছিলি। আর এই চৌধুরীর বাবা আমাকে মাটিতে পুঁতে দিয়েছিল। আজ আমি ওকে সেই মাটিতে জীবন্ত পুঁতে দেব। ভিকু, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু এই নির্দোষদের ছেড়ে দাও। মদন আর কেষ্ট শুধু পেট চালানোর জন্য এসেছিল। আসল অপরাধী ছিল চৌধুরীর বাবা, যে এখন আর এই দুনিয়ায় নেই। আর অপরাধী সেও, যে পাপের উপার্জনে সুখ ভোগ করে। এই বাড়ির প্রতিটি ইট আমার রক্তে ভেজা। ঋষি, আজ বিচার হবেই। হয় এ নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করবে, নইলে আমি একে জীবন্ত কবর দেব। চৌধুরীজি, যা সত্য সব বলে দিন, নইলে আমরা সবাই মারা যাব। ছায়াটা চৌধুরীকে মাটিতে আছড়ে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ,
আমি সব সত্যি বলছি। আমার বাবা ভিকুকে মেরে সেই মাঠের ঠিক মাঝখানে পুঁতে দিয়েছিল। আমি সেই জমির নকল কাগজ বানিয়েছিলাম। আমি ভিকুর পরিবারকে গ্রাম থেকে অনাহারে তাড়িয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও ভিকু, আমাকে ক্ষমা করে দাও। শুধু সত্য বলা যথেষ্ট নয়। যে জমি আমার ছিল তা আমারই থাকবে। নিচ থেকে শোরগোল শোনা যায়। সরলা আর পদ্মা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমার জিতির সিঁদুরকে ছেড়ে দাও। হে ছায়া, যদি তোমার রক্ত চাই তাহলে আমার রক্ত নাও, কিন্তু ওকে ছেড়ে দাও। একজন নারীর সেই আর্তনাদে এমন এক শক্তি ছিল যা এক মুহূর্তের জন্য সেই আত্মার ক্রোধ থামিয়ে দেয়। ছায়া মদনকে ছেড়ে দেয়, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন তখনও জ্বলছিল। কাল সূর্য ওঠার আগে যদি সেই মাঠের মাটিতে প্রায়শ্চিত্ত না হয়, তবে নিশিতপুরের প্রতিটি ঘর শ্মশান হয়ে যাবে। এত কথা বলে ছায়াটা ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে যায়। মদন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রু শেষবারের মতো স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছিল, সূর্য ওঠার আগেই হিসাব চুকাতে হবে। নিশিতপুর গ্রামবাসীদের হাতে ছিল মাত্র কয়েক ঘন্টা। মাটির হক কি মাটি ফিরে পাবে, নাকি সকালের সূর্য এই গ্রামের ছাই দেখবে? মদন চোখ খুলো। ঋষিজি, দেখুন তো মদনের কি হয়েছে। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। চিন্তা করো না সরলা, এই ছায়ার স্পর্শই এর শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দিয়েছে। কেষ্ট, একটু জল নিয়ে আয়। ঋষিজি, জল তো নিয়ে আসবো, কিন্তু আমরা কি সত্যি সেই খেতে আবার যাব? ভিকু বলেছে সিদ্ধান্ত সেখানেই হবে। আমি যাব না, ও আমাকে মেরে ফেলবে। ঋষিজি, আমাকে কোথাও লুকিয়ে রাখুন। আমি আপনাকে আমার সমস্ত জায়গা জমি দিয়ে দেব। চুপ কর চৌধুরী, তোর এই জায়গা জমি এই আগুনের কারণ। আজ যদি তুই এই মেরে গিয়ে ক্ষমা না চাস, তাহলে পুরো গ্রাম ভস্ম হয়ে যাবে। তোর যেতেই হবে। সবাই মন দিয়ে শোনো, কেউই মেরের ভেতরে পা দেবে না। আমরা শুধু চৌধুরীকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে ভিকুকে কবর দেওয়া হয়েছিল। এদিকে অন্ধকার রাত, অন্যদিকে জ্বলন্ত লাল লণ্ঠন। পুরো গ্রাম আজ সেই সত্যের মুখোমুখি হতে চলেছে, যেটা 20 বছর আগে চাপা দেওয়া হয়েছিল। যত তারা ক্ষেতের দিকে এগোচ্ছিল, বাতাসের গর্জন ততই বাড়ছিল। শুকনো বট গাছ থেকে এমন আওয়াজ আসছিল যেন হাজার হাজার মানুষ একসঙ্গে কাঁদছে। গ্রামের কয়েকজন লোক আর ঋষি ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সরলা, কেষ্ট আর মদন তাদের সঙ্গে ছিল না। ভয়ে মদন আর কেষ্টকে পুরোপুরি গ্রাস করে নিয়েছিল। সরলা এই অবস্থায় ওদের একা ফেলে যাওয়ার সাহস করতে পারেনি, তাই সে বাড়িতেই থেকে যায় এবং ওদের দেখাশোনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা খেতে পৌঁছে যায়। যেই তারা ক্ষেতের আইলের কাছে পৌঁছালো, হঠাৎ বাতাসে সেই পরিচিত ভয়ঙ্কর আওয়াজ আবার গর্জে উঠল। এসে গেছো তোমরা সবাই? ভালোই হয়েছে যে এসেছো সবাই, নইলে তোমাদের সবার জন্য ভালো হতো না। এবার কান খুলে আমার কথা শোনো, আর বিশেষ করে তুমি চৌধুরী। তোমার পূর্বপুরুষরা শুধু এই জমিটা দখল করার জন্য আমাকে এই ক্ষেতের ভেতর পুঁতে দিয়েছে। আমি গরিব ছিলাম, তাই কিছুই করতে পারিনি। আমাকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল এবং এই ক্ষেতেই কবর দেওয়া হয়। সেই দিন থেকে আমার আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে। এখন তোমাদের সেই কাজটাই করতে হবে যাতে আমি আমার অধিকার ফিরে পাই। এই জমির নিচ থেকে আমার দেহ তুলে বের করো এবং পুরো সম্মানের সঙ্গে শ্মশানে নিয়ে গিয়ে আমার শেষকৃত্য সম্পন্ন করো।
যে অধিকার তোমাদের পূর্বপুরুষরা কেড়ে নিয়েছিল সেই অধিকার আমার ছিল। এখন আমি তো মুক্তি পেয়ে যাব, কিন্তু সেই জমিটা আমার রক্তের সঙ্গেই মিলতে হবে। আমার ছেলের ছেলে, আমার নাতি পাশের গ্রামের কাছেই থাকে। এই জমি আর তার অধিকার তাকেই তুলে দিতে হবে। যদি তুমি তা করো তবে আমি আর কখনো তোমাদের বিরক্ত করব না, কিন্তু যদি আমার কথা না মানো তাহলে এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমরা সবাই জানো। ও চলে যেতেই মাঠ জুড়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ঋষির কথায় সব গ্রামবাসী একসঙ্গে জমি খুঁড়তে শুরু করে এবং ঠিক সেই জায়গা থেকেই একটি পুরনো কঙ্কাল বেরিয়ে আসে। সম্পূর্ণ সম্মানের সঙ্গে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং বিধিবিধান মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।